হিম হরা। ঘরের সব কটা জানলা বন্ধ। সুবিমল একা শুয়ে আছে ঘরে। চোখে ঘুম নেই, ঘর অন্ধকার। কিন্তু ও বুঝতে পারছে ঘরের ঠিক বাইরে কেউ এসে দাঁড়িয়েছে। ওর দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সুবিমল যে বিছানা থেকে উঠে ঘরের আলো জ্বালাবে সেই শক্তিটুকুও নেই তার। এ কি কোনো দুঃস্বপ্ন? কিন্তু একই ঘটনা প্রতিদিন ঘটে কি করে? ডাক্তার অম্লান ঘোষ। টেবিলের উপর কার্ডে লেখা নামটা সুবিমল ভালো করে দেখল। ডক্টর অম্লান ঘোষ, এই ভালো ডাক্তার? বিজয়কে জিজ্ঞেস করল সুবিমল। একবার গিয়েই দেখ না, নতুন ডাক্তার, এই 3 মাস হলো কলকাতায় এসেছে। নতুন কারো একটা সাজেশন নিয়ে দেখ, কাজে দিলেও দিতে পারে। সুবিমল কার্ডটা পকেটে ভরে রাখল। সুবিমলের বয়স 32। দক্ষিণ কলকাতার একটা ছোট ফ্ল্যাটে একা থাকে সে। বাবা মা দুজনেই বছর কয়েক আগে মারা গেছেন। একটি বেসরকারি অফিসে অ্যাকাউন্টসে কাজ করে সে। জীবনের সবচেয়ে বড় সমস্যা, গত 1 মাস ধরে সে রাতে ঘুমোতে পারছে না। চোখ বুজলেই বুকের ভেতরটা ধড়ফড় করে উঠছে, গলা শুকিয়ে যাচ্ছে, আর মাঝে মাঝে অকারণে মাথা ঘুরছে। প্রথমে সেরকম গা করেনি, কিন্তু ক্রমে ক্লান্তি ঘিরে ধরছিল সুবিমলকে। তখন ডাক্তার দেখিয়েছে। অ্যাংজাইটি, স্ট্রেস এইসব বলে ডাক্তার বেশ কিছু ওষুধও দিয়েছিল। সুবিমল খেয়েও দেখেছে, কিন্তু লাভ হয়নি। রাত হলেই এখন আতঙ্ক ঘিরে ধরে সুবিমলকে। কেউ যেন ওর ঘরের ভেতর চলাফেরা করে। ঘরের দেওয়ালগুলো যেন ক্রমে এগিয়ে আসে, সময় যেন পেরোতেই চায় না। সুবিমল চুপচাপ শুয়ে থাকে খাটে, আর অপেক্ষা করে কখন সকাল হবে। হঠাৎ করে একদিন সন্ধেবেলা বিজয় চলে এলো সুবিমলের ফ্ল্যাটে। বিজয় ওর ছেলেবেলার বন্ধু। একসাথে স্কুল কলেজের পাঠ শেষ করে সুবিমল বেসরকারি একটি ফার্মে কাজ পেয়ে গেল। বিজয় অবশ্য চাকরি বাকরির দিকে যায়নি। ওদের পুরনো ওষুধের দোকান ছিল রাসবিহারী ক্রসিংয়ের কাছে। বিজয় সেই দোকানের দায়িত্ব নিল। মাঝের কয়েক বছর যোগাযোগ কমে এসেছিল, তাই হঠাৎ বিজয়ের আগমনে সুবিমল প্রথমটায় অবাক হয়েছিল। কিন্তু ছেলেবেলার বন্ধু, প্রায় বছর 3 পর দেখা হলেও বন্ধুত্বে দূরত্বের প্রলেপ পড়েনি। খুব স্বাভাবিক ভঙ্গিতেই ওদের আড্ডা শুরু হলো। এতদিন পর বন্ধুকে মনে পড়লো? সুবিমল হালকা হেসে জিজ্ঞেস করল বিজয়কে। বিজয়ের চোখে মুখে অদ্ভুত একটা দীপ্তি ফুটেছে, যেন তার বয়স বিশেষ বাড়েনি। বিজয় হেসেই উত্তর দিল, না না, মনে কি আর পড়ে না? মনে পড়ে। কত ভাবি জানিস যে একদিন দেখা করে আসি, কিন্তু এই দোকানের কাজ, এই সব একা সামলাতে হয় আমায়। সময় পাই না তো আজকাল। আজকে একবার মেডিকেল কলেজে এসেছিলাম, এই কিছু ওষুধ দেওয়ার ছিল, তাই ভাবলাম তোর সঙ্গে একবার দেখা করে যাই। কি রে, বলছি দরজা থেকেই কি ফেরত পাঠিয়ে দিবি নাকি ঘরে ঢুকতে দিবি, কোনটা? আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। সুবিমল মনে মনে বেশ খুশি হয়েছিল, কিন্তু তার প্রকাশ বোধহয় তার চোখে মুখে ফুটে উঠল না। সোফায় বসে বিজয় প্রথম জিজ্ঞেস করল, আরে শরীরের কি হাল করেছিস? এত রোগা হয়ে গেছিস, মুখ চোখ শুকিয়ে গেছে। হ্যাঁ, এইসব ঠিক আছে তো নাকি? সুবিমল হালকা ঘাড় নেড়ে সব ঠিক আছে বলতে গিয়েও বলতে পারল না। চুপ করে খানিকক্ষণ বসে রইল। মনে মনে ভাবল, বিজয়কে কি বলবে ওর সমস্যার কথাটা। বিজয় ভালো করে সুবিমলকে লক্ষ্য করল, বলল, বলছি
কিছু সমস্যা হলে আমাকে জানাতে পারিস কিন্তু। সুবিমল ওর রাতে ঘুম না হওয়ার কথাটা জানালো বিজয়কে। আসলে কি বলতো, মানে ওকে বলা যায় বলেই বলছি যে গত 1 মাস ধরে কিছুতেই ঘুম হচ্ছে না রাতে। সে কি? চোখ বুজলেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, আমার গলা শুকিয়ে যাচ্ছে, সারা রাত জেগে কাটাচ্ছি। ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে লাভ হয়নি। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। সকালে অফিস করছি, সন্ধ্যায় বাড়ি ফিরে খাটে শুয়ে থাকি, ঘুম হয় না কিছুতে। এটা চিন্তার বিষয় তো রে। বিজয় মন দিয়ে শুনছিল। তারপর সে পকেট থেকে ডাক্তার অম্লান ঘোষের কার্ডটা বের করে সুবিমলকে দিল। এনে এটা রাখ। বললে বিশ্বাস করবি না, এই গত ডিসেম্বরের শেষে, বুঝলি, এ ঠিক তোর মতোই আমার রাত্রে একদম ঘুম আসতো না। সারা রাত সিলিংয়ের দিকে তাকিয়ে কেটে যেত, কাজে মন বসতো না, দোকানে যেতে ইচ্ছে করতো না। মানে অনেকবারই আমি ঘুমের ওষুধ খেয়েও দেখেছি, কোনো কাজে দেয়নি। এরকম সময়ই একদিন বিকেলে দোকানে বসে আছি, সকাল থেকে একদম মাথা পুরো ধরে বোঝ হয়ে আছে। ঠিক তারপর জানিস, হঠাৎ একজন মাঝবয়সী ভদ্রলোক দোকানে ঢুকলেন, একটা ওষুধের নাম বললেন। এতটাই মাথা যন্ত্রণা করছিল যে সেই ওষুধটা খুঁজে দেখতেও ইচ্ছে করছিল না। কিন্তু কি মনে হতে মাথা তুলে দেখলাম, লোকটা এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আর আশ্চর্যের বিষয় কি জানিস, আমার দিকে তাকাতেই আচমকা উনি বলে উঠলেন, রাতে ঘুম হচ্ছে না নাকি? আমি তো এটা শুনে মানে ভদ্রলোক তখনই আমাকে ওর এই কার্ডটা দিয়ে বললেন যে রাত 8টা নাগাদ ওনার চেম্বারে যেতে। উনি একজন ডাক্তার, যদি এই ঘুম না হওয়ার ব্যারাম সারাতে চাই তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যেন আমি ওনার সঙ্গে গিয়ে দেখা করি। এই বলে একটা মৃদু হেসে দোকান থেকে চলে গেলেন। আমি প্রথমটা, বুঝলি, সেরকম পাত্তা দিইনি, কিন্তু সন্ধ্যার পরই দোকান বন্ধ করে যখন বেরোলাম, অদ্ভুত একটা টান অনুভব করলাম। অদ্ভুত। অনেক ডাক্তারই তো দেখালাম, ওষুধও খেলাম বিস্তর, কিছুই তো লাভ হলো না। শেষ একটা ট্রাই নিয়ে দেখলে ক্ষতি কি, এটা মনে করে আমি মোটামুটি একটা যাওয়ার পরিকল্পনা করলাম। আর সব থেকে অবাক করা বিষয় কি জানিস, আমি বুঝতে পারলাম না যে লোকটা জানলো কি করে যে আমার রাতে ঘুম হচ্ছে না। তো এইসব ভাবনা মাথার ভিতর ভিড় করছিল। আমি একটু ঘড়িতে সময় দেখলাম প্রায় 7:30 বাজে। পকেট থেকে কার্ডটা বার করলাম, তারপর দেখলাম যে চেম্বারের যে ঠিকানা রয়েছে সেটা ওই মানিকতলার কাছে। কি যেন একটা হলো, মেট্রো ধরে চলে গেলাম গিরিশ পার্ক, ওখান থেকে হেঁটে মানিকতলা। বিশ্বাস করবি না ভাই, কি এক ওষুধ আমাকে দিল, ওটা খাবার পর থেকে আমার এই সমস্যা একেবারে ভ্যানিশ হয়ে গেছে। আমি বলি কি, সুবিমল, তুই একবার গিয়ে দেখ না, এখানে নিশ্চয়ই ফল পাবি। সেদিন বিজয় অনেক রাত অবধি ছিল সুবিমলের ফ্ল্যাটে। বিজয় যেন আগের থেকেও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে। সুবিমল এক প্রকার ভেবেই নিয়েছিল এই রাতে ঘুম না হওয়ার রোগের কোনো সুরাহাই নেই। কিন্তু বিজয় যেভাবে ডাক্তার অম্লান ঘোষের বড়াই করল, এখন মনে হচ্ছে কোনো একটা উপায় পাওয়া গেলেও যেতে পারে। বিজয় চলে গেলে সুবিমল রাতের খাবার খেয়ে যখন বিছানায় এসে বসল, তখন রাত 12টা। ঘরটা বড়, মাঝখানে খাট, একপাশে বইয়ের তাক, একটা টেবিল। ঘরে দুটো জানলাও রয়েছে, দুটোই বন্ধ। ওর ফ্ল্যাটটা একতলায় হওয়ায় মশার উপদ্রব খুব বেশি, তাই সবসময় জানলা বন্ধই থাকে। সুবিমল খাটে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। মনে মনে ঠিক করে নিল কাল সকালেই সে ডাক্তারের কাছে যাবে। রাস্তায় গাড়ির শব্দ কমে এসেছে। জানলার বাইরে রাত পাখির ডাক শোনা যাচ্ছে। আর ঠিক তখনই কলিং বেলটা বাজল। এত রাতে কে এলো? ঘরের আলো জ্বালিয়ে বাইরের ঘরের দরজা খুলতেই দেখল বিজয় দাঁড়িয়ে রয়েছে। আরে কি ব্যাপার? আরে আর বলিস না, আমি মোবাইল ফোনটা বোধহয় ফেলে গেছি। একবার দেখ তো। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু পেলাম না, তাই ক্যাব বুক করতে যাব, এমন সময় দেখি মোবাইলটাই নেই। একবার দেখ না। ও আয় আয়, ভেতরে আয়, দাঁড়া দেখছি।
হ্যাঁ, ওই বসার ঘরেই হয়তো থাকবে, একবার দেখ। আচ্ছা দাঁড়া দেখি। সুবিমল নিজের ফোনটা বের করে বিজয়ের নাম্বারটা ডায়াল করতেই মোবাইল ফোনটা পাওয়া গেল সোফার কোণা থেকে। এই তো এখানে রেখে দিয়েছিলি, এই না। বিজয় মোবাইলটা নিয়ে একগাল হেসে বলল, সরি ভাই, এত রাতে ডিস্টার্ব করলাম, কিছু মনে করিস না। সুবিমল মাথা নেড়ে বলল, আরে ডিস্টার্বের কি আছে, এখন রাতে তো ঘুম হয় না, জেগেই ছিলাম। তুই থেকে যেতে পারতিস তো আজকে এখানে। বিজয় সুবিমলের কাঁধে হাত রেখে বলল, না রে ভাই, আজকে থাক, কাল সকালে একটা কাজ আছে, আমাকে যেতে হবে। তুই কিন্তু অবশ্যই ডাক্তার অম্লান ঘোষের সঙ্গে দেখা করবি, সব ঠিক করে দেবেন উনি। আজকে আসি কেমন? এই বলেই বিজয় বেরিয়ে যাচ্ছিল। কিন্তু কি হলো কে জানে, দরজার সামনে দাঁড়িয়ে সুবিমলের দিকে তাকিয়ে সে বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ঘরটা এরকম ভ্যাপসা হয়ে আছে কেন রে? জানলা খুলিস না? বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে সুবিমল, আর তুই ঘরের ভেতর কিরকম দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছিস। জানলাগুলো খুলে রাখ, যা, জানলাগুলো খোল। কি যে করিস না তুই, ধ্যাৎ। সুবিমল বলতে যাচ্ছিল যে জানলা খুললেই মশা ঢোকে, তাই ওগুলো বন্ধই থাকে। কিন্তু বিজয়ের কথার উত্তরে সুবিমল কিছু বলল না। বিজয় দরজার বাইরে বেরিয়ে গিয়ে আবার বলল, শোন, কালকে ডাক্তারের কাছে যাস, আর আপাতত জানলাগুলো খুলে রাখ। কিন্তু এইবার বিজয়ের গলায় আদেশের সুর, আর তার মুখটাও কেমন যেন ভারী দেখাচ্ছিল। বিজয় চলে গেলে দরজা বন্ধ করে সুবিমল যখন ঘরে এলো তখন 12:30 বাজে। বিজয়ের বলা শেষ কথাগুলোতে কিছু একটা ছিল। সুবিমল ঘরে ঢুকেই যা ও কোনোদিন করে না তাই করল, ঘরের জানলাগুলো খুলে দিল। আর খোলা মাত্র একরাশ ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরে। মানিকতলা ব্লাড ব্যাংকের ঠিক পাশে একটা সরু রাস্তা আছে। সুবিমল পকেট থেকে ডাক্তারের কার্ডটা বের করে আর একবার দেখল। হ্যাঁ, সঠিক ঠিকানাতেই এসেছে। সকাল 10টা বাজে। আজ সুবিমল অফিস থেকে ছুটি নিয়েছে। মানিকতলা মেইন রোডে মস্ত ট্রাফিক জ্যাম। অফিস টাইমে এই রাস্তায় এটা কমন ব্যাপার। সুবিমল পা চালিয়ে গলির ভেতর ঢুকে পড়ল। দুধারে পুরনো আমলের সব বাড়ি দাঁড়িয়ে রয়েছে। অর্ধেক বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। সেই ফাটল থেকে গজিয়ে উঠেছে অশ্বত্থের ঝুড়ি। সুবিমলের বড্ড ক্লান্ত লাগছে। গত 1 মাস ধরে এই ক্লান্তি ওর সঙ্গী। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর সুবিমল বাড়ির নম্বর খোঁজার চেষ্টা করল, কিন্তু কোনো বাড়ির গায়ে নম্বর লেখা নেই। আশেপাশে কোনো মানুষকেও দেখা যাচ্ছে না যে জিজ্ঞেস করবে। সকালের রোদ্দুর আলগোছে পুরনো বাড়িগুলোর গায়ে এসে পড়েছে, কিন্তু তবু যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব ছড়িয়ে রয়েছে চারপাশে। আরো খানিকটা এগোতেই সুবিমল দেখল গলিটা শেষ হয়ে গেছে, আর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছে একটা 3 তলা জরাজীর্ণ বাড়ি। বাড়ির সামনে একটা ভাঙা রোয়াক রয়েছে। একটা কালো বিড়াল সেখানে গুটিসুটি মেরে শুয়ে আছে। সুবিমল মনে মনে ভাবল, এই বাড়িটাই কি ডাক্তার অম্লান ঘোষের? কিন্তু দরজায় তো কোনো নেম প্লেট নেই, আর বাড়ির সব কটা জানলা বন্ধ। পুরো পাড়াটাই অস্বাভাবিক নিস্তব্ধ, আর সেই নিস্তব্ধতার কেন্দ্রে রয়েছে যেন এই বাড়ি। সুবিমল মনে দ্বিধা নিয়ে বাড়ির সামনেটায় গিয়ে দরজায় কড়া নাড়ল। এবারও কোনো উত্তর এলো না ভেতর থেকে। সুবিমল কি তবে ভুল ঠিকানায় এলো? কিন্তু বিজয় তো বলেছিল ব্লাড ব্যাংকের ঠিক পাশের গলি দিয়ে ঢুকে একদম শেষের যে বাড়িটা, ওটাই ডাক্তার অম্লান ঘোষের বাড়ি। সুবিমল দরজার সামনে থেকে পিছিয়ে এসে একবার চারপাশটা দেখল। কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। হঠাৎ একদল কাক কর্কশ চিৎকার করে ওভারের তারে এসে বসল, আর ঠিক তখনই গলির ডান দিকের একটা বাড়ি থেকে একটা গম্ভীর গলা ভেসে এল। কাকে চাই? সুবিমল প্রথমে ঠাহর করতে পারেনি
কোথা থেকে শব্দটা এলো। ঘাড় ফিরিয়ে ওপরের দিকে তাকাতে সুবিমল দেখতে পেল একজন মাঝবয়সী ভদ্রলোক খানিক দূরে একটা বাড়ির বারান্দায় এসে দাঁড়িয়েছে। সুবিমল উত্তর দেওয়ার আগেই সেই ভদ্রলোক প্রশ্ন করলেন, অনেকক্ষণ ধরে দেখছি ওই বাড়ির সামনেটায় দাঁড়িয়ে রয়েছেন। এ পাড়ায় নতুন নাকি? কাকে চান? আগে ডাক্তার অম্লান ঘোষের বাড়ি কোনটা? আমি ওর সঙ্গে দেখা করতে এসেছি। সুবিমলের কথা শুনে ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে থাকলেন। উত্তর দেওয়ার পরিবর্তে সেই ভারী গলায় প্রশ্ন করলেন, আপনি কি নতুন পেশেন্ট? ওষুধ নিতে এসেছেন? সুবিমলের কেমন একটা অস্বস্তি হচ্ছিল। লোকটা উত্তর দিচ্ছে না, উল্টে একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে। আর ওভারের তারে বসা কাকগুলো হঠাৎ হঠাৎ ডেকে উঠছে। পুরো পাড়াটাই ভারী অদ্ভুত। সুবিমল উত্তর দিল, হ্যাঁ, আমি ডক্টর অম্লান ঘোষের সঙ্গে দেখা করতে এসেছি। ওর বাড়িটা কোনটা যদি একটু বলেন তো। যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন ওটাই ওর ঠিকানা। কিন্তু সকালে এসেছেন কেন? উনি সকালে পেশেন্ট দেখেন না সেটা জানেন না? সুবিমল এবার অবাক হলো। সকালে পেশেন্ট দেখেন না মানে? অত মানে বোঝাতে পারবো না। ডাক্তারবাবু সকালে বাড়ি থাকেন না, বা থাকলেও কোনোদিন দেখিনি। সন্ধ্যের পর উনি চেম্বার খোলেন, রোজ রাত 8টার পর। তখনই সব পেশেন্টরা আসে, ডাক্তারবাবু ওষুধ দেন। এখন এই সকালে ওর দেখা পাবেন না। সুবিমল কার্ডটা বের করে ভালো করে দেখলো আর একবার। কার্ডে কোথাও লেখা নেই কখন চেম্বার খোলা থাকে, আর কোনো ফোন নাম্বারও নেই। ও মনে মনে ভাবল, সত্যি তো, বেশিরভাগ ডাক্তারই তো সন্ধ্যায় চেম্বারে বসে, সকালে তো হসপিটালে ডিউটি থাকে। কোনা খেলে যে এত তড়িঘড়ি সকালবেলা এলাম। সুবিমল ওই ভদ্রলোকের দিকে তাকিয়ে ধন্যবাদ বলে উল্টো দিকে হাঁটা শুরু করলো। তবে ভদ্রলোকের আর একটা প্রশ্ন শুনে থমকে দাঁড়াতে হলো তাকে। আপনারও কি ঘুমের ব্যারাম? রাতে ঘুম হয় না? সুবিমল ভদ্রলোকের দিকে তাকালো। আকাশে হঠাৎ একদলা মেঘ উড়ে আসায় রোদ সরে গিয়ে ভদ্রলোকের মুখের উপর একটা ছায়া এসে পড়েছে। আলো আধারিতেও সুবিমল দেখতে পেল লোকটার ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। সুবিমল কোনো উত্তর দিল না। আসবেন, রাতে আসবেন, ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়ে যাবে। ওষুধ খেলেই সব ব্যারাম সেরে যাবে। সুবিমল তাড়াতাড়ি পা চালালো। এই গলির মধ্যে একটা দম বন্ধ করা বাতাস ঘুরে বেড়াচ্ছে। পুরনো বাড়িগুলোর গায়ে ধাক্কা খেয়ে ক্রমেই যেন সেটা সুবিমলকে ঘিরে ফেলছিল। সুবিমল যখন গলি থেকে বেরোচ্ছিল, একটা বিড়াল ডেকে উঠল। ও পেছন ফিরে একবার তাকিয়ে দেখল ডাক্তার অম্লান ঘোষের বাড়ির রোয়াকে শুয়ে থাকা বিড়ালটা দাঁড়িয়ে রয়েছে। বিড়ালটার চোখ দুটো জ্বলজ্বল করছে, আর সেই চোখে একটা অস্বাভাবিক তীক্ষ্ণ দৃষ্টি। সুবিমল প্রথমে ভেবেছিল অফিস যাবে না, ছুটি নিয়েছিল। কিন্তু অফিসেও প্রচুর কাজ জমে আছে। গত 1 মাস ধরে কাজে সে একদম মন দিতে পারছে না। মাঝে মধ্যে প্রচণ্ড মাথা ব্যথা আরম্ভ হচ্ছে। গত সপ্তাহেই অফিসের বস কথাও শুনিয়েছেন, সময় মতো কাজ হচ্ছে না বলে। সুবিমল গলি থেকে বেরিয়ে মানিকতলা ক্রসিংয়ে এসে দাঁড়াল। 10:30 বাজে। বেকার অফিস কামাই করে কোনো লাভ নেই। অফিসের সময়ই পৌঁছে গিয়েছিল, কিন্তু সারাদিন ওর মাথার ভেতর ঘুরছিল গলির ভেতর জরাজীর্ণ 3 তলা সেই বাড়িটার ছবি। গতকাল অবধি সুবিমল ভেবেছিল এই ঘুম না হওয়ার ব্যারাম ওর জীবনে সারবে না। কিন্তু বিজয় আসার পর থেকে যে কি হলো। অন্যদিন অফিসে 1 ঘন্টার ব্রেক টাইমে সুবিমল নিজের চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকে। হালকা চোখ লেগে যায় এই সময়। কিন্তু আজ তার মাথার যন্ত্রণা কিছুতেই কমছে না, আর বড্ড দুর্বল লাগছে। ব্রেকের পর যখন সুবিমল বাড়ি চলে যাওয়ার কথা বসকে বলতে গিয়েছিল, ওর বস বিরক্ত চোখে তাকিয়ে বলেছিলেন, শোনো, এইভাবে কাজ হয় না। তুমি ভালো ডাক্তার দেখাও।
রোজ অফিসে এসে কোনো কাজ কমপ্লিট না করে চলে যাচ্ছ। তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোমার শরীর ভালো নেই। এরকমভাবে তো চলতে পারে না। এরকম চলতে থাকলে আমাকে সিরিয়াস ব্যবস্থা নিতে হবে। বস বেশ রেগেই কথাগুলো বলেছিলেন, কিন্তু সুবিমলের কানে তা পৌঁছচ্ছিল না। অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিয়ে সে সোজা বাড়ি চলে এসেছিল। সন্ধ্যা শেষে মানিকতলা ব্লাড ব্যাংকের ঠিক পাশের গলিটার সামনে সুবিমল এসে দাঁড়াল। তার মাথা তখনও দপদপ করছে। রাস্তায় অফিস ফেরতা মানুষের ঢল, গাড়ি, বাস, ট্রাকের শব্দে ছেয়ে গেছে চারপাশ। কিন্তু এত কোলাহলের মধ্যেও সুবিমল দেখল এই গলিটা অস্বাভাবিক নির্জন। কোনো মানুষের চিহ্ন নেই। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে রয়েছে কয়েকটা ঘোলাটে স্ট্রিট ল্যাম্প। সুবিমল হাতঘড়িতে সময় দেখল, রাত 8টা। গলির অন্দরে পা ফেলতেই একটা চাপা বিশ্রী গন্ধ নাকে এলো। ঝাপসা আলোয় গলির দুধারে দাঁড়িয়ে থাকা বাড়িগুলোর ছায়া রাস্তার ওপর ঝুঁকে এসে পড়েছে। সুবিমল নাকে রুমাল চাপা দিয়ে এগিয়ে গেল। যত গলির ভেতর ঢুকছে তত সেই বিশ্রী গন্ধটা বাড়ছে। কোথাও ইঁদুর মরেছে বোধহয়। বেশ কিছুটা যাওয়ার পর সুবিমল গলির একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই বাড়িটার সামনে এসে পৌঁছল। দরজা জানলা সব বন্ধ, তবে সুবিমল দেখল জানলার ফাঁক দিয়ে ভেতরের ঘরের আলো দেখা যাচ্ছে। এখান থেকে মিনিট 5 হাঁটলেই মানিকতলার ক্রসিং। চারিদিকে ব্যস্ততা, কিন্তু এই গলির ভেতরে ঢোকা মাত্র সুবিমলের মনে হলো এ যেন এক অন্য জগৎ। কলকাতা শহরে এরকম নির্জন রাস্তা হয়? সুবিমল বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে কড়া নাড়ার শব্দে একজনের ঘুম ভেঙেছে। সুবিমলকে অবাক করে দরজার বাইরে অন্ধকারে মোড়া রোয়াকের ওপর জলজল করে উঠল দুটো চোখ। এক নিমেষের জন্য সুবিমলের শির দাঁড়াবে হিমস্রোত নেমে গেল। সকালে দেখা সেই কালো বিড়ালটা অন্ধকারের চাদর গায়ে ধীর পায়ে এগিয়ে আসছে। সুবিমল আরেকবার দরজায় কড়া নাড়তে যাবে, ঠিক তখনই দরজাটা খুলে গেল। দরজার ওপারে হলুদ একটা আলো জ্বলছে। আলোর তেজ এতই কম যে দরজা খুলে যে লোকটা এসে দাঁড়িয়েছে তার মুখটাও স্পষ্ট দেখা যাচ্ছে না। শুধু দেখা গেল লম্বা একটি অবয়ব, সরু থুতনি আর অস্বাভাবিক স্থির দুটি চোখ, যা অন্ধকারেও জ্বলজ্বল করছে। এসেছেন? গম্ভীর শান্ত গলার স্বর ভেসে এলো। সুবিমলের গলা শুকিয়ে গেছে। সে ঢোক গিলে জিজ্ঞেস করল, আপনি ডাক্তার অম্লান ঘোষ? লোকটা কোনো উত্তর না দিয়ে মৃদু হাসল। তারপর একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভেতরে আসুন, বাইরে দাঁড়িয়ে কথা বলা ঠিক নয়। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস গায়ে এসে লাগল, যেন বাড়ির ভেতরটা বহুদিন সূর্যের আলো দেখেনি। দরজা বন্ধ হয়ে গেল। লোকটা এবার সুবিমলের একদম সামনে এসে বলল, চলুন, ভেতরে চলুন। ঘরের হলুদ আলোয় লোকটার মুখ এবার স্পষ্ট দেখা গেল। লম্বাটে মুখ, চামড়ায় হালকা বলিরেখা ফুটে উঠেছে, কিন্তু চোখের তীক্ষ্ণতা কিছুমাত্র কমেনি। কুচকুচে কালো চুল পেতে আঁচড়ানো, ঠোঁটের ওপর সরু একটা গোঁফ, তবে মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে। বয়স আন্দাজ করা বেশ কঠিন হবে। ইনিই ডাক্তার অম্লান ঘোষ। ডাক্তার এগিয়ে যাচ্ছেন ঘরের অন্দরে। সামনে লম্বা সরু করিডোর। মেঝেতে পুরনো মোজাইক অনেক জায়গায় খসে গেছে।
দেওয়ালে ফ্রেমে বাঁধানো কিছু সার্টিফিকেট ঝুলছে, কিন্তু কাছে ধুলো জমে লেখাগুলোও পড়া যাচ্ছে না। করিডোরের শেষে একটি কাঠের দরজা আধ খোলা হয়ে রয়েছে। ডাক্তার এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে খুললেন। এটাই আমার চেম্বার। ঘরে ঢুকতেই সুবিমল থমকে দাঁড়ালো। ঘরটা বড় নয়, কিন্তু অস্বাভাবিকভাবে সাজানো। মাঝখানে একটা ভারী কাঠের ডেস্ক, তার উপরে একটি সবুজ ছাউনি দেওয়া টেবিল ল্যাম্প, যার আলো সরাসরি টেবিলের ওপর পড়ছে। আলোয় ডেস্কের ওপর রাখা কাগজপত্র, প্রেসক্রিপশন প্যাড আর একটা পুরনো স্টেথোস্কোপ চকচক করছে। ডেস্কের ওপারে একটা চামড়ার কালো চেয়ার, এপারে দুটো কাঠের হাতলওয়ালা চেয়ার, রোগীদের বসার জন্য। ঘরের ডান দিকে দেওয়াল জুড়ে কাঁচের দরজা দেওয়া আলমারি, তার ভেতরে সারি সারি ফাইল। প্রতিটি ফাইলের গায়ে সাদা কাগজে নাম লেখা। বাঁদিকে একটা লম্বা টেবিল, তার উপর সারি সারি কাচের বিকার, টেস্ট টিউব আর কয়েকটা গোলাকার ফ্লাস্ক, প্রত্যেকটায় গাঢ় লাল রঙের একটা তরল। টেবিলের নিচে একটা ছোট ফ্রিজ, ঘরের কোণে একটা ধাতব সিঙ্ক, তার পাশে রাবারের গ্লাভস, তুলো আর স্টিলের ট্রে। সুবিমলের নাকে আবার সেই বিশ্রী গা গোলানো গন্ধটা এলো। বসুন। ডাক্তার ইশারায় বসতে বললেন। সুবিমল বসে পড়ল, কিন্তু তার চোখ বারবার ঘুরে যাচ্ছে ওই লাল তরল ভর্তি বিকারগুলোর দিকে। ডাক্তার চেয়ারে বসলেন। আলো সরাসরি তার মুখে পড়ল এবার। ফ্যাকাশে ত্বক, ঠোঁট অস্বাভাবিক লাল, আর চোখের নিচে একটা কালচে ছায়া। আপনার নাম সুবিমল, তাই তো? ডাক্তারের ঠোঁটের কোণায় লেগে রয়েছে একটা বেঁকা হাসি। সুবিমল চমকে উঠল। আগে হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? বিজয় বলেছে। আপনার সমস্যাটা বলুন। গত 1 মাস ধরে রাতে ঘুম হচ্ছে না ডাক্তারবাবু। চোখ বুজলেই মনে হয় ঘরে কেউ যেন হাঁটছে। আমার গলা শুকিয়ে যায়, বুক ধড়ফড় করে। আমি ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, কাজ হয়নি। ডাক্তার মন দিয়ে সুবিমলের কথা শুনলেন, মাঝে মাঝে মাথা নিচু করে নোট নিচ্ছিলেন। কলমের খসখস শব্দ ঘরের নিস্তব্ধতায় অদ্ভুত লাগছিল। আপনি কি রাতে জানলা বন্ধ করে রাখেন? প্রশ্নটা শুনে সুবিমল চমকালো। খানিক অপ্রস্তুত গলায় বলল, হ্যাঁ, রাতে জানলা বন্ধ থাকে, কিন্তু কেন? ডাক্তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ধীরে ধীরে লম্বা টেবিলটার দিকে গেলেন। একটা বিকার তুলে আলোয় ধরলেন। গাঢ় লাল তরলটা আলোয় চকচক করে উঠল। মানুষের শরীরের একটা মৌলিক চাহিদা আছে, সেটা হলো বিশ্রাম। কিন্তু বিশ্রামের জন্য প্রয়োজন সঠিক সঞ্চালন। মানে? সুবিমল ভুরু কুঁচকল। ডাক্তার ফিরে তাকালেন। ঠোঁটের কোণায় সেই ঠান্ডা হাসিটা লেগে রয়েছে। আমি আপনাকে একটা ওষুধ দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। আপনি অ্যানিমিয়ায় ভুগছেন, তবে সেটা বড় কথা নয়। অনেক সময় আমাদের শরীরে কিছু বদল ঘটে, যার ফলে আমাদের স্লিপ সাইকেল পাল্টে যায়। রাতে ঘুম হয় না, শরীর বিশ্রাম চাইছে, মস্তিষ্কের কোষ ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু চোখ বুঝলেই অদ্ভুত সব চিত্র চোখের সামনে ভেসে ওঠে, যেখান থেকে মস্তিষ্ক ফের উজ্জীবিত হয়ে পড়ছে আর ঘুমের ব্যাঘাত ঘটছে। আমার এই
ওই দৃশ্যকল্প দূর করতে সাহায্য করবে। তার সঙ্গে আপনার রক্ত শূন্য হয়ে ওঠার যে প্রবণতা রয়েছে তাও প্রতিরোধ করবে। আপনার শরীরের জন্য বিশেষ একটি সঞ্চালক দরকার। সুবিমল ডাক্তারের কথা সঠিক বুঝতে পারল না, তবু কথার উত্তরে জিজ্ঞেস করল, কিসের দরকার বললেন? ডাক্তার ধীরে ধীরে এগিয়ে এসে ডেস্কে বিকারটা রাখলেন। বিকারের ভেতরে লাল রঙের তরলে আলো পড়ায় সেটা চকচক করে উঠল। পরে বুঝিয়ে বলবো, আপাতত আমার বানানো ওষুধটা খান। ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। সুবিমল কাঁপা গলায় জিজ্ঞেস করল, এইগুলো কি ডাক্তারবাবু? মানে বিকারের মধ্যে ওটা? ডাক্তার বিকারের দিকে তাকিয়ে মৃদু স্বরে বললেন, এগুলো ওষুধের উপাদান, বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, সাধারণ ফার্মাসিতে পাবেন না। একটা চাপা অস্বস্তি সুবিমলকে ঘিরে ধরছে। ডাক্তার ডেস্কের ড্রয়ার খুলে একটা ছোট কাচের বোতল বের করলেন। বোতলটায় কর্ক লাগানো। সেই ছোট বোতলের ভেতর বিকার থেকে ঘন লাল তরল কিছুটা ঢাললেন। এটা নিন, রোজ রাতে 1 চামচ করে খাবেন, টানা 7 দিন, তারপর আবার আসবেন। সুবিমল বোতলটা হাতে নিতেই অনুভব করল বোতলের গাটা হালকা গরম হয়ে রয়েছে, যেন ভেতরের তরলটা জীবন্ত। ডাক্তারবাবু, এই ওষুধ খেলে আমি ঠিক হয়ে যাব তো? ডাক্তার এবার সরাসরি সুবিমলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আপনি কি আমাকে বিশ্বাস করেন না? প্রশ্নটা সুবিমলকে অপ্রস্তুত করে দিল। হ্যাঁ, আমি মানে আপনার কথা বিজয় আমাকে বলেছিল, ওর কথাতেই আমি এসেছি। বিশ্বাস ছাড়া চিকিৎসা অসম্ভব। আপনার বন্ধু সুস্থ হয়েছে, আপনিও হবেন। বলছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না তো ডাক্তারবাবু? ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন, তারপর বললেন, প্রথম কয়েকদিন তৃষ্ণা বাড়বে, ভয় পাবেন না। কয়েকদিনের মধ্যেই শরীর মানিয়ে নেবে, তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। তবে সুবিমলের চোখে মুখে অবিশ্বাসের ছাপ ফুটে উঠেছিল, আর ডাক্তার তাঁর তীক্ষ্ণ দৃষ্টিতে স্পষ্টতই আন্দাজ করতে পেরেছেন সুবিমলের মনের দোলাচল। ডাক্তার মুখের কোণে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে বললেন, ভয় নেই, আমার ওষুধ কাজ করবেই, কারণ আপনি ইতিমধ্যেই প্রস্তুত। আমার কাছে যারা আসে তাদের এই ব্যারাম আমার এই ওষুধ খেয়েই সারে। ডাক্তার ঝুঁকে এলেন সুবিমলের কাছে, তারপর বললেন, গত 1 মাস ধরে আপনি ডাক পাচ্ছিলেন। দেখুন, ঘুম না হওয়া কোনো খারাপ ব্যাপার নয়। ঘুম হচ্ছে না মানে আপনি আলাদা, সাধারণ মানুষের থেকে আপনি আলাদা। আপনার আরো আগে আসা উচিত ছিল। যাকে, বেটার লেট দ্যান নেভার। ভাগ্যিস বিজয় আপনাকে খুঁজে পেয়েছিল। ভালো হয়েছে আপনি এসেছেন। সবাই আসে না, তাই সবাই পায় না এই ওষুধ। ডাক্তারের কথার মাঝেই ঘরের কোণে রাখা ফ্রিজটা হালকা নড়ে উঠল। সুবিমলের গলা শুকিয়ে গেল। ধীরে ধীরে চাপা একটা ভয় ঘিরে ধরছে ওকে। সুবিমল চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে
ভয় মেশানো গলায় চিৎকার করে উঠল। কে কে ওখানে? ডাক্তার এবার সোজা হয়ে দাঁড়ালেন। সুবিমলের সামনে দাঁড়িয়ে মৃদু হেসে বললেন, কাকে ডাকছেন? এ বাড়িতে শুধু আমি একা থাকি, একা। এখন আমি আর আপনি ছাড়া এই বাড়িতে তো কেউ নেই। ঘরের বাইরের করিডোরে হঠাৎ যেন কারো পায়ের শব্দ, খুব ক্ষীণ। সুবিমল কিছু বলার আগেই ডাক্তার আবার বললেন, পুরনো বাড়ি, উপরের ঘরে পায়রার বাস। রাত হলে ইঁদুরের উপদ্রব পড়ে, শব্দ হয়। যান যান, আপনি এখন বাড়ি যান, রাতও হলো। ও দাঁড়ান, আপনার প্রেসক্রিপশনটা লিখে দিই। ডাক্তার টেবিলে রাখা কাগজে তাড়াতাড়ি লিখে সুবিমলের দিকে এগিয়ে দিলেন। সুবিমল কাগজটা নেওয়ার সময় দেখল কাগজে লেখা একটা লাইন, রাতে 1 চামচ, 7 দিন। কোনো তারিখ নেই, কোনো সিল নেই। আচ্ছা, আপনার ফি? সুবিমল জিজ্ঞেস করল। ডাক্তার চোখ নামালেন না। আজ নয়, যখন পুরোপুরি সুস্থ হবেন তখন দেবেন। না, তবু যদি বলতেন ফি কত? খুব বেশি নয়, সামান্যই। সুবিমল বুঝতে পারল না কেন, কিন্তু ওর শরীর ক্রমে আড়ষ্ট হয়ে উঠছে। ডাক্তার তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। সুবিমল বাড়ির দরজা পেরিয়ে অন্ধকার গলিতে এসে পড়তেই আবার সেই বিশ্রী পচা গন্ধটা নাকে এলো। ডাক্তার দরজায় দাঁড়িয়ে রয়েছেন। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না, তবু শোনা গেল ধীর শান্ত গলায় ভেসে আসা কয়েকটা কথা। ঘরের জানলা খুলে রাখবেন, বাতাস চলাচল দরকার। প্রথম কয়েকদিন অসুবিধে হবে, ভয় পাবেন না, তারপর সব ঠিক হয়ে যাবে। সেই রাতেই সবকিছু বদলে গেল। বাড়ি ফিরে দরজা বন্ধ করে অনেকক্ষণ ওষুধটার দিকে তাকিয়েছিল সুবিমল। ঘড়িতে তখন 9:30। তার মাথাটা দপদপ করছে, বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা, দুর্বলতা গ্রাস করেছে শরীর, মস্তিষ্ক। ঘরে ঢুকেই সুবিমল জানলাটা খুলে দিয়েছিল। বাইরের ঠান্ডা বাতাস ঢুকে পড়ছে ঘরের ভেতর। ডাক্তারের কথাগুলো মনে পড়ল। প্রথম কয়েকদিন তৃষ্ণা বাড়বে, ভয় পাবেন না, কয়েকদিনের মধ্যেই শরীর মানিয়ে নেবে। সুবিমল রান্নাঘর থেকে একটা চামচ এনে বোতলের কর্কটা খুলল। লাল তরলটা চামচেতে তুলে মুখে দেওয়া মাত্র তীব্র আঁশটে পচা গন্ধে সুবিমলের গা গুলিয়ে উঠল। সেই স্বাদে শরীরটা অভ্যস্ত হওয়ার পর সুবিমল জিভে উষ্ণ একটা স্রোত অনুভব করল। তরলটা গলায় নামার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা শীতল হয়ে গেল। নিমেষেই মাথার ভার অনেকটা কমে গেল, কিন্তু তার বদলে গলা শুকিয়ে উঠল। আরম্ভ হলো প্রচণ্ড তেষ্টা, তৃষ্ণা, ভয়ঙ্কর তৃষ্ণা। সুবিমল টেবিলে রাখা গ্লাসে জল ঢেলে খেল। এক গ্লাস, 2 গ্লাস, তবু গলা শুকিয়ে কাঠ। শরীরের ক্লান্তি ধীরে ধীরে কমছে, তবে কেউ যেন ওর গলা চেপে ধরছে। কয়েক গ্লাস জল খেয়েও সেই তেষ্টা মিটল না। সুবিমলের ভয় করছে এবার, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসবে। সুবিমল কোনো মতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল।
জানলার বাইরে চোখ যেতে সুবিমলের বুকটা ধড়াস করে উঠল। একতলার ঘর, তাই জানলার বাইরে কম্পাউন্ডের পাঁচিল দেখা যায়। বাইরের ল্যাম্পপোস্টের আলোয় সুবিমল দেখল পাঁচিলের ওপর দুটো চোখ জল করছে। একটা কালো বিড়াল বসে আছে পাঁচিলের ওপর, আর সেই সবুজ জলজলে চোখের তীক্ষ্ণ দৃষ্টি সোজা ঘরের ভেতরে এসে পড়েছে। এতদিন ধরে এখানে রয়েছে সুবিমল, কিন্তু কোনোদিন কোনো কালো বিড়াল সে দেখেনি বাড়ির আশেপাশে। অজস্র ভাবনা যখন মাথার ভেতর ভিড় করে আসছে, ঠিক তখনই ওর মনে পড়ল ডাক্তারের বাড়ির বাইরে বসে থাকা কালো বিড়ালটার কথা। সেই এক তীক্ষ্ণ দৃষ্টি, সবুজ চোখ। সুবিমলের শিরদাঁড়া বেয়ে একটা হিমস্রোত খেলে গেল। জানলার বাইরে তাকাতেই দেখল বিড়ালটা এবার পাঁচিলের ওপর দাঁড়িয়ে রয়েছে। শরীরটা হালকা এগিয়ে এসেছে জানলার দিকে। জানলা দিয়ে হাওয়া ঢুকছিল, ঠান্ডা, কিন্তু সেই হাওয়ার মধ্যে মিশেছিল অদ্ভুত একটা গন্ধ। সারাটা রাত ও জানলার বাইরে দাঁড়িয়ে থাকা ওই বিড়ালটার দিকে নজর রেখেছিল। ও মনে মনে ভাবছিল, চোখের আড়াল হলেই বুঝি বিড়ালটা ঘরে ঢুকে পড়বে। ভোর হওয়ার ঠিক আগে কখন যেন বিড়ালটা সুযোগ বুঝে চোখের আড়ালে চলে গেল। সুবিমল খেয়াল করেনি। সারা রাত জেগে, তবু আশ্চর্যের বিষয় আজ সেরকম ক্লান্ত লাগছে না। সূর্যের আলো জানলা দিয়ে ঢুকতেই হঠাৎ সুবিমলের চোখ ভারী হয়ে এলো। এতদিনের জমা ঘুম এসে জুড়ে বসল চোখের পাতায়। চোখে দিনের আলো পড়ায় সারা শরীর চিড়বিড় করে উঠল। সুবিমল কোনো মতে জানলার কাছে গিয়ে পাল্লাগুলোকে বন্ধ করে দিল। ঘরের ভেতর জায়গা করে নিল একগুচ্ছ অন্ধকার। সুবিমল নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। নিমেষেই তলিয়ে গেল গভীর ঘুমে। তার ঘুম যখন ভাঙল তখন বিকেল 5টা। সুবিমল টানা 12 ঘন্টা ঘুমিয়েছে। শরীরটা হালকা লাগছে। বুকের ভেতর সেই চাপা দম বন্ধ করা বাতাসটা কখন যেন বেরিয়ে গেছে। হালকা মাথা ঝিমঝিম করছে, তবে বেশ চাঙ্গা লাগছে নিজেকে। সুবিমল বিছানা থেকে উঠে আয়নায় নিজেকে দেখে অবাক হল। গত 1 মাসের ক্লান্তির দাগ, চোখের তলার কালো ছোপ এক রাতেই অনেকটা ফিকে হয়ে গেছে। ঘরের আলো জ্বালিয়ে সুবিমল জানলার দিকে গেল। জানলাটা খুলে বাইরে তাকিয়ে দেখল আকাশের রং ফিকে হয়ে এসেছে। দিন শেষের আলো, হালকা কমলা আভা লেগে রয়েছে আকাশের এক কোণে। সুবিমল সেদিন অফিস যায়নি, পরের দিনও না। রাত ঠিক 8টা বাজলেই সুবিমলের শরীরের ভেতর একটা তাগিদ শুরু হয়। ও বুঝতে পারে ওষুধ খাওয়ার সময় হয়েছে। ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতর তীব্র উত্তাপ অনুভব করে সে। চোখে আলো তীক্ষ্ণ হয়ে ওঠে, কানে দূরের শব্দ স্পষ্ট হয়ে ওঠে। সমস্ত ইন্দ্রিয় প্রখর হয়ে ওঠে। সুবিমল ক্রমে অনুভব করে এই ওষুধ শুধু ঘুমের ওষুধ নয়, এর মধ্যে এমন কিছু আছে যা থেকেও তীব্র কোনো শক্তি পাচ্ছে, জীবন শক্তি। কয়েকদিনের মধ্যেই সুবিমলের রুটিন একেবারে পাল্টে গেল। রাতভর জেগে জানলার ধারে দাঁড়িয়ে থাকে, আর প্রতিদিন সেই কালো বিড়ালটা পাঁচিলের ওপরে এসে বসে, আর সকাল হলেই চোখে ঘুম নেমে আসে।
3 দিনের মাথায় অফিস থেকে সুবিমলের টার্মিনেশন লেটার চলে এলো, কিন্তু ওর জীবন এখন চলছে অন্য খাতে। প্রথম দিনের পর থেকে ও দিনে একবারের বেশি ওই লাল তরল ওষুধটা খাচ্ছে। ওষুধ খাওয়ার পর শরীরটা বেশ ভালো লাগে, আরাম লাগে, কিন্তু কয়েক ঘন্টা কেটে গেলেই গলা শুকিয়ে যায়। তখন আবার 2 ফোঁটা ওষুধ গলায় ঢালতে হয়। নিজের অজান্তেই সুবিমল বুঝতে পারল ও এই ওষুধে আসক্ত হয়ে পড়েছে। কিন্তু এখন রোজ ঘুম হচ্ছে, রাতের বদলে সকালে, এই যা। 7 দিনের মাথায় বোতলের সমস্ত ওষুধ শেষ হয়ে গেল। সুবিমলের শরীরটা আগের চেয়ে অনেক ভালো আছে। অদ্ভুত একটা অনুভূতি হয় ওই ওষুধটা খাওয়ার পর। শরীরের সমস্ত ভার কমে যায়, তার বদলে জায়গা করে নেয় অসম্ভব জীবন শক্তি। তখন পড়ন্ত বিকেল। সুবিমল ঘরের মধ্যে পায়চারি করছিল আর অপেক্ষা করছিল কখন সন্ধে হবে। মানিকতলার ওই সরু গলির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা বাড়িটা যেন ওকে ডাকছে। বিকেল শেষে ও জানলার ধারে দাঁড়িয়ে বাইরেটা দেখছিল। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। সুবিমল দরজা খুলতেই দেখল বিজয় এসেছে। কিন্তু বিজয়কে দেখে বুকের ভেতর অদ্ভুত ঠান্ডা একটা স্রোত নেমে গেল। বিজয়ের মুখ আগের চেয়ে ফ্যাকাশে হয়ে গেছে, চোখ দুটো লালচে, ঠোঁটের কোণে লেগে আছে একটা বাঁকা হাসি। এই 1 সপ্তাহে বিজয়ের চেহারার এই বিপুল পরিবর্তনে সুবিমল প্রথমে চমকে উঠেছিল। বিজয় জিজ্ঞেস করল, কিরে, কেমন আছিস সুবিমল? সুবিমল কিছুক্ষণ তাকিয়ে রইল। ভালো, খুব ভালো। কিন্তু তোর সুবিমলের কথা শেষ হওয়ার আগেই বিজয় ওকে থামিয়ে বলল, ঘুম হচ্ছে তো? হচ্ছে হচ্ছে, থ্যাংক ইউ ভাই, ভালো ঘুম হচ্ছে। তবে একটাই ব্যাপার, রাতের বদলে দিনে ঘুম হচ্ছে, বুঝলি? বিজয়ের চোখে যেন তৃপ্তির ঝিলিক খেলে গেল। জানি জানি, তবে দিনে রাতে কি আর এসে যায় বল? ঘুম হওয়া নিয়ে কথা, তাই না? বিজয় ঘরে ঢুকে চারিদিকে তাকালো। জানলাগুলো খোলা। বিকেলের পড়ন্ত বেলার আলো চুঁয়ে পড়ছে জানলার পাল্লা দিয়ে। বলছি, ওষুধ কি শেষ? বিজয় জিজ্ঞেস করল। সুবিমল 1 মুহূর্ত চুপ থেকে বলল, হ্যাঁ, আজই যাব ভেবেছিলাম, আরেক ফাইল ওষুধ লাগবে আমার। বিজয় ধীর পায়ে সুবিমলের কাছে এসে তার কাঁধে হাত রাখল। হাতটা অস্বাভাবিক ঠান্ডা। চল না সুবিমল, চল, আজকে একসঙ্গে যাই। আমিও ভাবছি আর 1 ফাইল ওষুধ খাবো, বুঝলি? সুবিমল লক্ষ্য করল বিজয়ের হাতের নখগুলোয় ময়লা জমেছে। কালো ধারালো নখের ডগা সুবিমলের গায়ে ঠেকতেই ও শরীর বেয়ে অদ্ভুত একটা শিহরণ খেলে গেল। আচ্ছা শোন না, ডাক্তারবাবুকে বললে কি একবারে একটু বেশি করে ওষুধ দেবেন? ছোট ওষুধের ফাইল তো 1 সপ্তাহে শেষ হয়ে যাবে, আর এই ওষুধ না খেলে গলাটা কেমন যেন শুকিয়ে যায়, বুঝলি? জল খেলেও অনেক সময় সেই তেষ্টা মেটে না, যা এই ওষুধের 1 ফোঁটা করে দেখায়। এই হ্যাঁ রে বিজয়, তুই তো আগেও গেছিস, বল না ডাক্তারবাবুকে বললে একটু বেশি করে ওষুধ দেবেন উনি। বিজয় হো হো করে হেসে উঠল। জিভ দিয়ে ঠোঁট চেটে উত্তর দিল, এবারই তো আসল ওষুধ পাবি। ওই ছোট বোতলের ওষুধে এখন তোর চলবে না। এবার আসল ওষুধ পাবি। বিজয় তার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে রয়েছে অদ্ভুত গভীরতা। বোতলের তরল ওষুধ তো শুধু শুরুর কদিন খেতে হয়,
ওই ওষুধ কেবলমাত্র শরীরকে প্রস্তুত করার জন্য। এখন তোর আর বোতলের দরকার হবে না। সুবিমলের গলা শুকিয়ে গেল। প্রচণ্ড তেষ্টা ঘিরে ধরল ওকে। একটা চাপা ভয় উঁকি দিয়ে মনের অন্দরে তলিয়ে গেল। সুবিমল জিজ্ঞেস করল, মানে বুঝলাম না তো। বিজয় ধীরে ধীরে ফিসফিস করে বলল, গলা শুকিয়ে যায়নি বল? হ্যাঁ, তেষ্টা পাচ্ছে না? হ্যাঁ, তেষ্টা। সুবিমল মাথা নেড়ে সম্মতি জানাল। বিজয় দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, আজ রাতে তুই বুঝবি তেষ্টা কিসে মেটে। চল সুবিমল, জানলাটা বন্ধ করে চলে আয়। 7টা বাজে। এখন বেরোলে ডাক্তারের কাছে 8টার মধ্যে পৌঁছে যাব। চল, 2 ভাইয়ে যাই আজ। বিজয়ের কথায় সুবিমল সম্মোহিত হয়ে গেল। প্রচণ্ড তেষ্টায় গলা ছিঁড়ে যাচ্ছে। ঘরের একপাশে খোলা জানলা বন্ধ করে দুজনে বেরিয়ে এলো অন্ধকার সিঁড়ি দিয়ে। জানলা বন্ধ করার সময় সুবিমল খেয়াল করল না, পাঁচিলের নিচে জংলা ঘাসের আড়ালে গুটিসুটি মেরে বসে আছে একটা কালো বিড়াল। রাতের শহর তখন আলোয় ভরা। বাসে করে ওরা যখন মানিকতলায় এসে পৌঁছল তখন 8টা বেজে গেছে। শহরের ব্যস্ততার মধ্যেই নির্জনে দাঁড়িয়ে থাকা গলিটা সুবিমলকে হাতছানি দিয়ে ডাকছে। গলির সামনে দাঁড়িয়ে বিজয় বলল, যা সুবিমল, তুই যা। দেখ, ডাক্তারের চেম্বার খুলে গেছে এতক্ষণে। দেখ, তুই গিয়ে কথা বল। আমার আরেকটু কাজ আছে, কয়েকটা সাপ্লাই নেওয়ার আছে। তুই যা। সুবিমল বিজয়কে প্রশ্ন করল, এখানে কিসের কাজ? একসঙ্গে চল, কাজ পরে করবি। না, তুই যা। আমার এখন কাজ আছে বলছি তো। আমি কাজটা সেরে তারপর যাব। তুই যা। বিজয়ের গলায় এবার আদেশের সুর। বিজয় আঙুল তুলে ব্লাড ব্যাংকের বিল্ডিংয়ের দিকে দেখালো। সুবিমলের গলা শুকিয়ে কাঠ। ও আর কোনো প্রশ্ন করল না। ধীর পায়ে গলির ভেতর প্রবেশ করল। গলির ভেতর ঢুকতেই সেই চেনা পচা আঁশটে গন্ধটা নাকে এলো। আর যেন গন্ধটা আরো তীব্র। দূরে গলির শেষ প্রান্তে 3তলা বাড়িটা জানলার ফাঁক দিয়ে হলুদ আলো বেরোচ্ছে। আলোটা স্থির নয়, মাঝে মাঝে কেঁপে উঠছে। সুবিমল দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে কড়কড় শব্দে দরজাটা খুলে গেল। ডাক্তার অম্লান ঘোষ দাঁড়িয়ে রয়েছেন। আজ তাঁর মুখে হাসি নেই, চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। এসেছেন? জানতাম আসবেন। আসুন, ভেতরে আসুন। দরজা বন্ধ হতেই নিস্তব্ধতা আরো বেড়ে গেল। চেম্বারে ঢুকে আগের মতোই সেই টেবিল, সেই আলমারি, সেই বিকার ভর্তি লাল তরল পাশে রেখে সুবিমল একটা চেয়ারে বসল। ডাক্তার উল্টো দিকে চেয়ারে বসলেন। বললেন, কেমন আছেন? সুবিমল থমথমে গলায় বলল, ভালো, খুব ভালো। আপনার ওষুধে কাজ হয়েছে, কিন্তু ডাক্তারবাবু বোতলটা শেষ হয়ে গেছে। আমার আরেকটা ফাইল চাই। ডাক্তার কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইলেন। তারপর ধীরে মাথা নেড়ে বললেন, না, আর ওষুধ দেওয়া যাবে না।
আর ওষুধের বোতল দেব না, ওতে আর কাজ হবে না। মানে? সুবিমলের গলা কেঁপে উঠল। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। সুবিমল চঞ্চল হয়ে উঠল। সে ঢোক গিলে বলে উঠল, কিন্তু আমি এখন না খেলে পারি না। গলা শুকিয়ে যায় ডাক্তারবাবু, আমার বুকের ভেতরে আগুন জ্বলে। আপনি বলেছিলেন না 7 দিন পরে আসতে, আমি এসেছি ডাক্তারবাবু। আমাকে ওষুধটা দিন, আমার ওষুধ দরকার ডাক্তারবাবু, আমার ওষুধ দরকার। ডাক্তার উঠে দাঁড়ালেন। ধীর পায়ে টেবিলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আপনি কি জানেন যে ওষুধটা আপনি এতদিন খেলেন ওতে কি ছিল? না না না, জানি না, আমি জানি না। আমার ওই ওষুধটা দরকার ডাক্তারবাবু, প্লিজ 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 ডাক্তার। ডাক্তার, আমার গলা শুকিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, আমার গলা শুকিয়ে যাচ্ছে ডাক্তারবাবু, ওষুধটা দিন। ডাক্তার হালকা হাসলেন। ওষুধ? না সুবিমল বাবু, ওটা ছিল প্রস্তুতি। ডাক্তার অম্লান ঘোষ এবার একটা বিকার তুলে আলোয় ধরলেন। গাঢ় লাল তরলটা যেন ভেতর থেকে নড়ে উঠল। এই ওষুধ হচ্ছে রক্ত, গরম টাটকা রক্ত। বলার সময় ডাক্তার জিভ দিয়ে নিজের ঠোঁট চেটে নিলেন। মানুষের রক্ত, পরিশোধিত, সংরক্ষিত। প্রথমে শরীরকে অভ্যস্ত করতে হয়। একবার শরীর চিনে গেলে তারপর আর বোতলের দরকার হয় না। তখন ওষুধ নিজেকেই খুঁজে নিতে হয়। সুবিমল চেয়ার ছেড়ে উঠে পিছিয়ে গেল। ডাক্তার কি বলছেন ও কিছুই বুঝতে পারছে না। আপনি আপনি কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তার ধীরে ধীরে এগিয়ে এলেন সুবিমলের কাছে। গলা শুকিয়ে যাচ্ছে, তেষ্টা পাচ্ছে, কিন্তু এই তেষ্টা তো জলে মিটবে না। সুবিমলের মাথা ঘুরছে। ডাক্তারের মুখ থেকে বীভৎস পচা গন্ধ বেরোচ্ছে। ডাক্তার বলতে থাকলেন, কারণ আপনার শরীর বদলে গেছে। ঘুম না হওয়া ছিল লক্ষণ। আপনি নির্বাচিত, আপনি নির্বাচিত। ওয়েলকাম, ওয়েলকাম, সুস্বাগতম। সুবিমলের পা কাঁপছে। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। নির্বাচিত কিসের জন্য? ডাক্তার সেই বিশ্রী হাসিটা ঠোঁটে রেখে বললেন, বাঁচার জন্য। সাধারণ মানুষের মতো নয়, দীর্ঘ জীবন, দীর্ঘ শক্তি সহযোগে বাঁচার জন্য, রাতের আধিকারিক হয়ে বাঁচার জন্য। ঘরের আলো হঠাৎ একবার দপ করে উঠল। ডাক্তার ফিসফিস করে বললেন, এবার আপনাকে নিজের ওষুধ নিজে সংগ্রহ করতে হবে। উৎস থেকে সংগ্রহ করতে হবে। সুবিমলের চোখ বড় হয়ে গেল।
না 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 ডাক্তারবাবু, আমি পারবো না, আমি পারবো না ডাক্তারবাবু, আমি পারবো না। ডাক্তার শান্ত স্বরে বললেন, প্রথমবার সবারই ভয় লাগে, তারপর শরীর নিজেই পথ দেখায়। তেষ্টা গলায় কতক্ষণ ওষুধ ছাড়া থাকবেন? ভয় পাবেন না, খুব সহজ। বোতলের পরিবর্তে একেবারে শরীর থেকে রক্ত শুষে খাবেন, ব্যাস, সিম্পল। সুবিমল প্রায় চিৎকার করে উঠল। না আমি পারবো না, আমি পারবো না ডাক্তারবাবু, আমি আমি কাউকে আঘাত করতে পারবো না ডাক্তারবাবু, আমি পারবো না, আমি কাউকে আঘাত করতে পারবো না ডাক্তারবাবু। ডাক্তার দীর্ঘশ্বাস ফেললেন। আঘাত করবেন কেন? আপনার শরীর এখন আর সাধারণ খাদ্যে বাঁচবে না। আপনি ইতিমধ্যেই সীমা পার করেছেন। আমার কাছে সব ব্যবস্থা করা আছে, চিন্তার কিচ্ছু নেই। কাউকে আঘাত করতে হবে না এখন। সুবিমলের মাথা ঘুরছে, তার তেষ্টা বাড়ছে। সুবিমল প্রায় ফিস করে জিজ্ঞেস করল, কোথা থেকে পাবো আমি রক্ত? আমি কোথা থেকে পাবো ডাক্তার রক্ত? ডাক্তার মৃদু হেসে ধীর পায়ে ফ্রিজের দিকে এগিয়ে গেলেন। আমি প্রস্তুতি ছাড়া কাউকে এখানে আনি না, সব ব্যবস্থা করা আছে। আসুন আসুন, চেয়ার ছেড়ে এদিকটাই গিয়ে আসুন, আসুন আসুন। ডাক্তার ফ্রিজের দরজাটা খুললেন, আর খোলা মাত্র ভেতর থেকে একগুচ্ছ ঠান্ডা ধোঁয়া বেরিয়ে এলো। আর তার সঙ্গে সঙ্গেই পচা দম বন্ধ করা গন্ধ ছেয়ে গেল গোটা ঘরে। সুবিমলের পা টলছে, ও কোনো মতে ফ্রিজের সামনে এসে দাঁড়ালো। ধোঁয়ার আড়ালে পড়ে রয়েছে একটা দেহ, সাদা প্লাস্টিকে ঢাকা, বুক পর্যন্ত খোলা, চোখ বন্ধ, ঠোঁট নীলচে, ত্বক ফ্যাকাশে। বিজয়ের দেহ। সুবিমলের হাঁটু কেঁপে উঠল। না 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 ডাক্তার, না 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 ডাক্তারবাবু, না। কি করে সম্ভব? কি করে বিজয় তো আমার সঙ্গে ছিল এতক্ষণ ডাক্তারবাবু। ও তো একটা কাজে গেছে ব্লাড ব্যাংকে, ওর দেহ এখানে কি করে এলো ডাক্তারবাবু? পারবো না ডাক্তারবাবু, কি করে এলো? ভয় পাবেন না, বিজয় মৃত নয়। এটা তো কেবল বিজয়ের শরীর। বিজয় তো এখন অমর। ও আসছে কাজ সেরে, একদম ভয় পাবেন না। ও মারা গেল কি করে ডাক্তারবাবু? আমি পারবো না ডাক্তারবাবু, বিজয় আমার বন্ধু ডাক্তারবাবু, আমি পারবো না, আমি পারবো না। আপনি ওকে মেরে ফেলেছেন, আপনি ওকে মেরে ফেলেছেন ডাক্তারবাবু, আপনি ওকে মেরে ফেলেছেন। আরে না না, কি যে বলেন! বিজয় আমার বহুদিনের সঙ্গী, ওই মানুষ খুঁজে আনে। বিজয় তো ব্লাড ব্যাংক থেকে রক্ত সংগ্রহের ব্যবস্থা করে, ওই আপনাকে এনেছে। এত কাজের ছেলে বিজয়, ওকে আমি
ওকে আমি মেরে ফেলবো তা কখনো হয়? কিন্তু কিন্তু এইভাবে এইভাবে কি করে ডাক্তারবাবু, এইভাবে কি করে ডাক্তারবাবু? সুবিমলের কথা আটকে গেল। ডাক্তার ফ্রিজের ভেতর হাত ঢুকিয়ে বিজয়ের কবজি তুলে ধরলেন। কবজির শিরা কাটা, জমাট বাঁধা গাঢ় রক্ত। আজও বিশ্রামে রক্ত সংরক্ষণ করা হয়েছে। আপনি আপনি প্রথমবার সরাসরি স্বাদ নেবেন বন্ধুর রক্ত, সবচেয়ে বিশুদ্ধ। সুবিমলের বুকের ভেতর শুরু হয়েছে উত্তেজনা আর ভয়ের সংঘর্ষ। ও এখান থেকে পালাতে চাইছে, কিন্তু ওর শরীর চাইছে চাহিদা পূরণ। রক্ত অর্থাৎ ওষুধ ছাড়া ওর শরীর এখান থেকে নড়বে না। ডাক্তার ধীর গলায় বললেন, একবার স্বাদ নিন, দেখুন একবার চেখে, একবার স্বাদ নিয়ে দেখুন একবার। ডাক্তারের চোখ দুটো জ্বলছে। সুবিমল নিজের মাথা চেপে ধরল। অসহ্য তেষ্টায় ওর গলা ছিঁড়ে যাচ্ছে। বিজয়ের গলার কাছে জমাট রক্ত। এখন এখন রক্তের গন্ধে আর সুবিমলের গা গুলিয়ে উঠছে না। জমাট বাঁধা রক্ত সুবিমলকে টানছে। ডাক্তার এক নাগাড়ে ফিসফিস করে বলে চলেছেন, নিন নিন, একবার দেখুন, একবার চেখে দেখুন কেমন স্বাদ, দেখুন দেখুন। সুবিমল হঠাৎ চমকে উঠল। ও কি করছে এটা? না ডাক্তারবাবু, না না, আমি পারবো না ডাক্তারবাবু, আমি মানুষ ডাক্তারবাবু, আমি মানুষ ডাক্তার, আমি পারবো ডাক্তারবাবু, আমি পারবো ডাক্তারবাবু, আমি পারবো না, আমি মানুষ ডাক্তার, আমি মানুষ ডাক্তারবাবু, আমি পারবো না। মানুষ? আপনি আর মানুষ নন, আপনি রক্তের স্বাদ পেয়েছেন, রক্তই এখন জীবন। সুবিমল পিছিয়ে যেতে যেতে দরজার কাছে চলে এসেছিল। ও দৌড়ে ঘর থেকে বেরোতে গিয়ে সজোরে ধাক্কা খেল একটা। দরজার মুখে দাঁড়িয়ে রয়েছে ওর বন্ধু বিজয়, হাতে সাদা প্লাস্টিকের ভেতর রক্তের ফাইল। সুবিমলকে হাঁপাতে দেখে বিজয় ওর কাঁধে হাত রেখে বলল, কিরে, ভয় পেলি নাকি? আজ ব্লাড ব্যাংকে এত ভিড় ছিল তাই দেরি হয়ে গেল সুবিমল। কি হলো? তুই তুই অমন করে হাঁপাচ্ছিস কেন সুবিমল? কি হয়েছে তোর? সুবিমল কিছু বলার আগেই বিজয়ের চোখ খোলা ফ্রিজের দিকে গেল। ঠোঁটের কোণে হাসি এনে বিজয় সুবিমলের দিকে তাকিয়ে বলল, ওটা ওটা দেখে ভয় পেয়েছিস? না 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 না, ওটা তো জাস্ট আমার শরীরটা, ওটা ওখানেই রাখা থাকে। ডাক্তার কি ওখান থেকে রক্ত টানতে বলেছে? আর তুই ভয় পেয়ে গেলি? সেই ছেলেবেলা থেকেই তুই কিরকম ভীতু বলতো সুবিমল। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নয়। এই নে, তুই এখান থেকে রক্ত খানিকটা চেখে দেখ, এখান থেকে একটু রক্তটা চেখে দেখ সুবিমল, এখান থেকে একটু রক্তটা চেখে দেখ। এই বলে বিজয় জামার আস্তিনটা গুটিয়ে হাতটা এগিয়ে দিল সুবিমলের দিকে। সুবিমল দেখল হাতের কবজির কাছে অসংখ্য কাটা দাগ, আর সেখানে জমাট বেঁধে রয়েছে কালচে রক্ত। সুবিমলের জিভ সরসর করছে।
বিজয় ওর হাতটা এগিয়ে দিচ্ছে সুবিমলের ঠোঁটের সামনে। পেছন থেকে ডাক্তারের স্বর ভেসে আসছে। একবার দেখুন, একবার চেখে দেখুন কেমন স্বাদ। দেখুন দেখুন দেখুন। সুবিমলের শরীরটা তোলপাড় করে উঠল। ও কি করছে এটা? প্রবল এক আকর্ষণ, রক্তের ঘ্রাণকে উপেক্ষা করে সুবিমল বিজয়কে জোরে একটা ধাক্কা দিল। আকস্মিক আক্রমণে বিজয় ছিটকে মেঝেতে পড়ল। সুবিমল আর কিছু না ভেবে ছুটল মূল ফটকের দিকে। সরু অন্ধকার করিডোর পেরিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে সুবিমল বাড়ির বাইরে এসে হুমড়ি খেয়ে পড়ল। গলির ভেতর হালকা ঘোলাটে হলুদ আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে না। পেছন থেকে ডাক্তারের হাসির সঙ্গে গভীর প্রতিধ্বনি তুলে ভেসে আসছে একটা কথা। দেশটা নিয়ে কোথায় যাবেন? ফিরতেই হবে। সুবিমল প্রাণপণে ছুটে গলি থেকে বেরোনোর পথ খুঁজতে লাগলো, কিন্তু আজ অন্ধকার যেন একটু বেশি গাঢ়। গলির এক প্রান্ত থেকে আর এক প্রান্ত অবধি ছুটেও বেরোনোর রাস্তা খুঁজে পেল না সে। সুবিমলের শরীর ক্লান্তি আর তেষ্টায় কাহিল হয়ে পড়ছে। ঠিক তখন ডান দিকের একটা বাড়ি থেকে পরিচিত কর্কশ গলার একটা কণ্ঠস্বর ভেসে এলো। ও মশাই, এদিকে আসুন, এদিকে এদিকে, তাড়াতাড়ি। সুবিমল শব্দ শুনে একটা বাড়ির দিকে তাকালো। মাঝবয়সী একজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন। সুবিমল চিনতে পারল লোকটাকে। একদম প্রথম দিন যখন ও এসেছিল এই লোকটার সঙ্গেই ওর কথা হয়েছিল। সুবিমল যেন ধরে প্রাণ পেল। ও ছুটে ডান দিকের বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। আমাকে আমাকে বাঁচান, আমাকে আমাকে বাঁচান, বাঁচান, আমাকে বাঁচান। ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি তো কাঁপছেন। আপনি বসুন, আমি ব্যবস্থা করছি কিছু একটা। লোকটি সুবিমলকে ঘরে বসিয়ে ভেতরে চলে গেলেন। সুবিমলের মাথা ঘুরছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না আর। কিছুক্ষণের মধ্যেই লোকটি ট্রেতে করে এক গ্লাস পানিও নিয়ে এলেন। এই নিন, এটা খেয়ে নিন। আপনি তো প্রচন্ড হাঁপাচ্ছেন। ট্রেটা সুবিমলের সামনে রেখে দূরের একটা চেয়ারে গিয়ে বসলেন। সুবিমল সামনে তরল পানীয় দেখে এক ঢোকে পুরোটা শেষ করে দিল। খানিকটা আরাম হচ্ছে। গ্লাসটা ট্রেতে নামিয়ে রেখে চেয়ারে গা ছেড়ে বসে রইল সুবিমল। উল্টো দিকের লোকটি তখন এক দৃষ্টে তাকিয়ে রয়েছেন সুবিমলের দিকে। হঠাৎ একটা শব্দে সুবিমলের ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। ও চোখ খুলে ঘরের চারপাশটা দেখল। দরজা দিয়ে প্রবেশ করেছে একটা কালো কুচকুচে বিড়াল। বিড়ালটা ধীর পায়ে সুবিমলকে পাশ কাটিয়ে উল্টো দিকে বসে থাকা লোকটার কোলে গিয়ে উঠল। লোকটার ঠোঁটের কোণায় একটা হালকা হাসি। বিড়ালটার মাথায় হাত বোলাতে বোলাতে তিনি সুবিমলের উদ্দেশ্যে বললেন, এখন শরীরটা ঠিক লাগছে? গত এক সপ্তাহ ধরে তো অনেক ধকল গেল আপনার। আমার এই পোষা বিড়ালটারও তো কম ধকল গেল না। সারাদিন আপনাকে অবজারভেশনে রাখতে হতো কি না? আপনি শুধু শুধু ভয় পাচ্ছিলেন। ডাক্তার তো ঠিক কথাই বলেছিল, এই তেষ্টা সাময়িকভাবে মিটেছে, তবে আবার ফেরত আসবে। তখন কি করবেন? আপনাকে তো এখানে আবার ফিরতেই হবে। লোকটা বিকট হাসি হাসতে শুরু করল। সুবিমলের চোখ এবার গ্লাসের দিকে গেল। অল্প আলোতেও ও স্পষ্ট দেখল
গ্লাসের গায়ে হালকা লাল তরল লেগে রয়েছে। সুবিমল খাওয়ার সময় খেয়াল করেনি ও অজান্তেই ওষুধ খেয়ে ফেলেছে, রক্ত খেয়ে ফেলেছে। সুবিমলের মাথা ঘুরছে। লোকটার কোলে বসে থাকা বিড়ালটা সবুজ চোখে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সুবিমলের দিকে। বাইরে কেউ দরজা ধাক্কাচ্ছে খুব জোরে। লোকটি বিড়ালটাকে কোল থেকে নামিয়ে সুবিমলের দিকে তাকিয়ে বললেন, যাই ডাক্তারবাবুকে নিয়ে আসি। আপনি এখানেই বসুন। আবার গলা শুকিয়ে যাচ্ছে তো? এত তেষ্টা নিয়ে কোথায় যাবেন? এখানেই ফিরতে হবে বারবার। যাই ডাক্তারবাবুকে নিয়ে আসি। সুবিমল তাকিয়ে দেখল ডাক্তারবাবু ওর খুব কাছেই দাঁড়িয়ে রয়েছেন। ডাক্তারকে দেখে সুবিমলের ঠোঁটের কোণেও এবার ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসি। যান, আমি অপেক্ষা করছি। তাহলে কি সুবিমলও এখন থেকে হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ।